Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিজে আজ আপনারা শুনবেন অনির্বাণ ভট্টাচার্যের লেখা বাদলা রাতে বিপদ। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও এবং 62 FPS স্টুডিও। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, গল্প শুনে গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ, যাতে ভবিষ্যতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, অনির্বাণ ভট্টাচার্যের কলমে বাদলা রাতে বিপদ। আরে সাটা, এ কত মাছ রে ভাই! রাত্রির ধেনুর সাথে মাছ ভাজা পুরো খাপে খাপ পঞ্চার বাপে। হাতে তালি মেরে একটা অশ্লীল ইঙ্গিত করে পেঁচো। পেঁচো পেশায় রিক্সা চালক আর নেশায় মাতাল। সারাদিন সে যত না রিক্সা চালায় তার থেকে মাতলামি করে ঢের বেশি। এই তো সকাল সকাল তার আর এক সাগরেদ মন্টুকে নিয়ে চলে এসেছে নীলপুরের মেজো পুকুরে মাছ ধরতে। এখানেও তার কেরামতি শুধু ওই পাশে বসে টিপ্পনি কাটা পর্যন্তই। মাছ টাছ ধরার যাবতীয় দায়িত্ব মন্টুর উপরেই থাকে। দিনমজুর মন্টু দাস হেঁড়ে গলায় বলে ওঠে, ধুর শালা, ধেনুসে খাবো তার পয়সা কই? সারাদিন তো মাছ ধরেই কেটে গেল। এদিকে আবার আকাশ কালো করে এসেছে। এই বর্ষার সিজনে না কুত্তা বেড়ালো ঘরের মধ্যে সান্টিং মেরে বসে থাকে। তুই যে দুটো টিপ খাটবি তারও জো নেই। আর আমি যদি এত বেলায় কারখানা যাই তাহলে কার্তিক দা বাঁশ নিয়ে তাড়া করবে। ওর গলায় হতাশা ঝরে পড়ে। সে কাছেই একটা লেদ কারখানায় কাজ করে। রোজের টাকা রোজ বাড়ি নিয়ে যায়। কারখানায় ঢুকে রেজিস্টার খাতায় টিপ চাপ দেওয়ার সময় সকাল 7টা। 1 ঘন্টা দেরি হলেই মালিক কার্তিক সামন্ত হাফ দিনের মাইনে কেটে নেয়। আর তার বেশি হলে তো কথাই নেই, বাপ মা তুলে খিস্তি করতেও ছাড়ে না। ওদের কথার মাঝেই টুপটাপ করে বৃষ্টি শুরু হয়েছে। নীলপুরের এই মেজো পুকুর যে কত বছর যাবৎ পতিত হয়ে পড়ে আছে তা এখানকার বয়োবৃদ্ধরাও জানেন না। তাদের বাপ কাকারাও জানতেন বলে মনে হয় না। তবে আশ্চর্যের বিষয় এই যে গরমকালেও এই পুকুরে বেশ জল থাকে। আর এখন তো ভরা বর্ষা, শ্রাবণ মাস। পুকুরের পাড় ছাপিয়ে টলটলে কালো জল ডাঙায় এসে ঠেকেছে। মাথা বাঁচাতে পেঁচো তার বড় শতছিন্ন ছাতাটা মেরে ধরল নিজের মাথায়। ছাতার কাপড় বিভিন্ন জায়গায় ফুটো, সেখান দিয়ে আকাশ দেখা যায়। আর ডান্ডাটাও জং ধরে একসা। এই ছাতার ডান্ডায় লেগে হাত টাত ছড়ে গেলে টিটেনাস ইঞ্জেকশন নিতে হতে পারে। একটা মাছ অনেকক্ষণ ধরে মন্টুকে লেজে খেলাচ্ছে। একবার এদিকে ঘাই মারে তো একবার ওদিকে। ছিপের সুতোয় বাঁধা ময়ূরের পেখমের ফতনা জলের উপর রীতিমতো তুর্কি নাচন নাচাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। হঠাৎ একটা বোটকা আষ্টে গন্ধ মন্টুর নাকে এসে ধাক্কা মারল। মুখ বিকৃত করে সে বলল, কি বিচ্ছিরি গন্ধ বাইরি! শালা অন্নপ্রাশনের ভাত উঠে আসবে একেবারে। ই রাজপুত্র এলেন আমার! তোর আবার অন্নপ্রাশন কবে হলো রে? হ্যাঁ? কুকাজের সঙ্গীকে ছদ্ম গালাগাল দিয়ে হে হে করে হেসে উঠল মেজো। ওর কথায় আমল দেয় না মন্টু। সে আবার নাক টেনে চারপাশ দেখে বলল, সত্যি বাইরে, এই তুই পাচ্ছিস না গন্ধটা? ধুর গেরি মারা! এই তো জায়গায় পিদো গন্ধ ছাড়া আর কি সেন্টের গন্ধ পাবি? দেখে কোথায় কাকে তাকে মাছ ধরে ফেলে রেখেছে হয়তো ড্যাঙায়, সেটাই হয়তো পচে ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছে। মন্টুর কথায় ফুৎকারে উড়িয়ে দেয় রিক্সা চালক পেঁচো। আর ঠিক এমন সময় মন্টুর ছিপের রাশিতে টান পড়ে। ঘোলাটে ফতনাটা শ্যাওলার কুচি গায়ে মেখে টুপ করে ডুব দিয়েছে কালো জলের তলে। হাত শক্ত করে হ্যাঁচকা টান দেয় মন্টু। আর সাথে সাথেই ছটফট করতে করতে একটা কিলো দেড়েকের কালবোস জল ছেড়ে শূন্যে লাফিয়ে ওঠে।
মাছের মুখের মধ্যে কম দামি বড়শি গাঁথা। সেটা ডাঙায় তুলতেই পেঁচোর চোখ বড় বড় হয়ে ওঠে। লোভাতুর চোখে সে বলল, ভাই ধেনুর পয়সা রেডি। ইয়ারের কথা বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মন্টু। মাছ দিয়ে কিভাবে ধেনুর পয়সা জোগাড় হবে তাই ধরতে পারে না সে। ওর মনের দ্বন্দ্ব কাটাতে পেঁচো আবার বলে ওঠে, আরে রেল লাইনের ধারে মাছের বাজার বসে না, চল মাছটা ওই মাছওয়ালাদের কাছে বেচে দিই, 2 পয়সা যাই আসি তাতে আজকের মতন কাজ চালিয়ে নেওয়া যাবে। মাইরি বলছি, এই ওয়েদারে যদি একটু গা গরম না করা যায় তাহলে কিন্তু পেস্টিস থাকবে না ভাই। শিকার করা মাছের দল একটা মশারির তৈরি হাত জালে পুকুরের জলেই ডোবানো ছিল। সেটাকে তুলে ধরে মন্টু জবাব দিল, বেশ তবে চল, আর বসে থেকে লাভ নেই, এই বৃষ্টি বেড়ে গেলে মাছওয়ালারা সব চলে যাবে। পেঁচুর রিক্সাটা কাছেই একটা বড় গাছের সাথে ছেকুল দিয়ে বেঁধে রাখা ছিল। সেটায় চড়ে কিছু দূর এগোতেই পরিকল্পনায় প্রথম বাধা পড়ল। জরাজীর্ণ রিক্সাটা কয়েক কদম লড় ঝরিয়ে এগিয়ে যেতেই খটাং করে চেন ফেলে দিল। একেবারে কেটে গেছে চেনটা। শুধু চাকা থেকে খুলে গেলে ঝট করে তুলে ফেলা যেত, কিন্তু এটা সারাই করতে বেশ খানিকক্ষণ সময় লেগে গেল পেঁচোর। রিক্সার মাথায় একটা বড় প্লাস্টিক, যাত্রীদের বসার জায়গা থেকে চালকের আসনের উপর পর্যন্ত খাটানো রয়েছে। এই ভাগ্য না হলে এখন পুরো ভিজে স্নান হয়ে যেত। বৃষ্টির বেগটা বেড়েছে, মুষলধারে না হলেও মিনিট খানিকের মধ্যেই জবজবে করে দেওয়ার জন্য যথেষ্ট। মন্টু রিক্সায় বসেছিল, তবে চুপ করে বসে থাকার বান্দা সে নয়। ওখানেই বসে বসে তাপ্পি দেওয়া রংচটা প্যান্টের পকেট থেকে বের করে গাঁজার প্যাকেটটা। হাতের তালুতে তার থেকে সামান্য কিছুটা বের করে নিয়ে মনের সুখে তার দানা কাঠি ইত্যাদি অবাঞ্ছিত অংশগুলো বাদ দিতে দিতে সে বলল, এই মারা গন্ধটা কিসের বলতো, এখনো পাচ্ছি। কা গুলিয়ে উঠছে একেবারে বাইরে, কি আসছে গন্ধ রে বাবা। চেন ঠিক করতে করতেই জবাব দেয় পেঁচো, আরে হাতে একজোড়া মাছ, তা আষ্টে গন্ধ বেরোবে না তা কি বেরোবে? সেটা কার পাল্লায় পড়েছি মাইরি। একে বেলা গড়িয়ে গেছে, রেলপাড়ের বাজারে কাউকে পাবো কিনা ঠিক নেই, তারপরে মরা কখন থেকে গন্ধ গন্ধ করে বেড়াচ্ছে। অবশেষে রিক্সার চেইন মেরামত করে পেঁচো আর মন্টু যতক্ষণে রেলপাড়ের বাজারে গিয়ে পৌঁছায় ততক্ষণে বাজার উঠে গেছে। লোকজনের দেখা নেই। এমনিতেও এই বাজার নীলপুরের মূল বাজার নয়, হাইওয়ের ধারেই সেটা, কিন্তু এখান থেকে অনেকটা দূরে হওয়ায় এলাকার কিছু ব্যবসায়ী এই রেল লাইনের ধারেই একটা ফাঁকা জায়গায় অস্থায়ী বাজার তৈরি করে নিয়েছে। কাজেই এ বাজারে লোক খুব বেশি হয় না, পাকা দোকানপত্রের বালাই নেই। আজ এই বৃষ্টিতে সবাই তাড়াতাড়ি সওদা গুটিয়ে ফিরে গেছে মনে হয়। কি করবি, একটু বসে দেখবি নাকি? যদি কোনো খরিদ্দার পাওয়া যায়। মাথা চুলকে বলে পেঁচো। মন্টু ততক্ষণে বিড়ির ভেতরে গাঁজার মশলা পোড়া হয়ে গেছে। সে অর্থপূর্ণ হাসি হেসে বলল, একটু বসি, বসে বসে তামাকটা মেরে দি, তার মধ্যে কেউ এলে বেঁচে দেবো মাছটা। বলেই হাতের বিড়িটা দেখায় সে। একটা গাছতলায় গিয়ে হাঁটু মুড়ে বসে 2 সাগরেদ। চারপাশে মাছের আঁশ, কুমড়োর বিচি, পচা পটল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বৃষ্টির জল খেয়ে সেসব থেকে উৎকট গন্ধ বেরোচ্ছে, কিন্তু এই গন্ধ ছাপিয়েও একটা গন্ধ নাকে এসে ঠেকছে। সেই গন্ধের উৎস খুঁজতে চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেয় মন্টু। গন্ধটা অনেকক্ষণ ধরেই নাকে আসছে তার। বেড়াল কুকুরের মলমূত্র পড়ল কিনা দেখার জন্য সেলাই করা হাওয়ায় চপ্পলটা উল্টে দেখে নিল একবার। না, তেমন কিছুই নেই। আরে বসে আছিস কেন, দে ধরাই। বলে বিড়িটা মন্টুর হাত থেকে নিয়ে লাইটার জেলে তাতে অগ্নি সংযোগ করে পেঁচো। বোম বোম। কপালে হাত ঠেকিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলল। তারপর বড় করে টান দিয়ে একগাল ধূসর ধোঁয়া ছাড়ে সে। তারপর জ্বলন্ত বিড়িটা বাড়িয়ে দেয় মন্টুর দিকে। সেও ওর মতোই কপালে হাত ঠেকিয়ে বোম বোম বলে টান লাগায় নিজের হাতে তৈরি করা প্রসাদে। দুজনে মিলে বেশ কিছু বড় বড় টান খতম করে ফেলে এই বর্ষার মরশুমে তাদের চরম কাঙ্ক্ষিত সেই নেশাদ্রব্য। দুজনেরই চোখ ঝিমিয়ে এসেছে, যতটুকু খোলা রয়েছে তাও রক্তবর্ণ ঘোর লাগা। এই সময়টা মন্টুর বেশ ভালো লাগে।
মাথার ভিতরটা কেমন যেন ভোঁ ভোঁ করতে থাকে। চারপাশে যেন সহস্র সুর রসিক বাদক নানান শব্দের বাদ্যযন্ত্র বাজিয়ে চলে। কোনোটা বেহালা, কোনোটা তানপুরা, কোনোটা আবার সেতার। চোখের সামনে যেন রং বেরঙের নকশা ডানা মেলে উড়ে যেতে থাকে। হঠাৎ একটা ট্রেন ভোঁ করে ছুটে চলে গেল লাইন বরাবর। মাছের ঝোলার ভেতর মাছগুলো জলের অভাবে কেমন যেন খলবল খলবল করছে। বর্ষার সোদা হাওয়ায় গাছের পাতা নড়ছে, কিন্তু সবই যেন কেমন মন্থর গতিতে। মাছটা তো বেশ সুন্দর, কি নধর, কেমন খলবল করছে। একটা মহিলা কণ্ঠস্বর শুনে সামনের দিকে চায় মন্টু। কৃষ্ণবর্ণ মেঘে ঢাকা অন্ধকার চরাচরে একটা মোটকা চেহারার মহিলা ছাতা মাথায় এসে দাঁড়িয়েছে। মহিলার মুখটা ছাতার আড়ালে থাকার দরুন দেখা যাচ্ছে না, তবে তার চেহারা দশাশই এবং তেমন কালো। উনি মাছটা কিনবেন কিনা জিজ্ঞেস করার ক্ষমতাও সেই মুহূর্তে ওর নেই। ফ্যাল ফ্যাল করে স্বাস্থ্যবান চেহারার মহিলার দিকে চেয়ে রইল মন্টু। কি হে, মাছটার কত দাম? কেমন ফ্যাঁস ফ্যাঁসে রহস্যময় কণ্ঠে শুধালো মহিলা। এই কণ্ঠস্বর সত্যিই রহস্যময় নাকি নেশার ঘরেও ভুল শুনছে তা নিশ্চিত হতে পারল না মন্টু। তবে সেই বোঁটকা গন্ধটা যে প্রবল হয়ে উঠেছে তাই অসুস্থ অবস্থাতেও বেশ ঠাহর করতে পারল সে। পাশে তাকিয়ে দেখল ঠান্ডা হাওয়ায় ধুনকে লেগে গেছে পেছরো। সেও চোখ বুজে ঝিমোচ্ছে। জবাব না দিয়ে ঘাড় ঝুলিয়ে বসে থাকে দিনমজুর মন্টু। আমায় দেবে মাছটা? জিজ্ঞাসা করল মহিলা। ঘাড় নেড়ে কি একটা যেন বলতে চেষ্টা করে মন্টু, তবে তার মাদকাসক্ত ঠোঁট দুটো তেমন অর্থবহ কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। কেমন একটা কচমচ শব্দ হওয়াতে সামনের দিকে চায় সে। আর একটা বিচিত্র ভয়ঙ্কর দৃশ্য দেখে গা গুলিয়ে ওঠে তার। সে দেখল ওই মোটা মহিলা অত বড় কালবোস মাছটাকে তুলে নিয়ে কাঁচা চিবিয়ে খেতে শুরু করেছে। ভাষা ভাষা চোখেও মন্টু দিব্যি বুঝতে পারে মহিলার দুই হাত আর মুখে মাখামাখি হয়ে রয়েছে মাছের আঁশ, নাড়ি ভুঁড়ি আর তাজা রক্ত। মন্টু তার দিকে তাকাতেই রক্ত আর কাঁচা মাছের মাংস মাখানো মুখটা তার দিকে ফিরিয়ে কিলকিল করে হেসে ওঠে সেই কালো কুৎসিত কদাকার দেখতে মহিলা। তারপর বিরাট বিরাট পা ফেলে এক ছুটে রেললাইনের ওপারে চলে যায়। মন্টু মহিলার পেছনে ধাওয়া করার চেষ্টা করছিল ঠিকই, কিন্তু তার শরীর সাথ দেয় না। গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকা মন্টুর পা জড়িয়ে উল্টে পড়ে সামনের নোংরা কাদার মধ্যে। একটা আধলা ইটের ঠোকায় মাথা ফেটে যায় তার। জ্ঞান হারিয়ে সেই বৃষ্টির মধ্যেই পড়ে থাকে মন্টু। মাচানতলা মাচানতলা মাঝের গা রায়দিঘি, ও রায়দিঘি রায়দিঘি যাবে নাকি ও দিদি? স্টেশন থেকে বেরোতেই এক গাদা টোটো ও রিক্সা চালকের হাঁকাহাঁকি কানে এলো রক্তিমের। সে মনে মনে ভাবল, যাক বাবা, জায়গাটাকে যতটা পাড়াগা ভেবেছিলাম ততটা নয়, এ তো নেহাত মফস্বল। এই ভাবতে ভাবতে স্টেশন থেকে বাইরে বেরিয়ে হাতের মালপত্র নিয়ে বড় রাস্তার উপরে একটা চায়ের দোকানের দিকে এগিয়ে যায় সে। মালপত্র বলতে একটা খয়েরি ট্রলিতে তার নিত্য প্রয়োজনীয় পোশাক আশাক আর টয়লেটি, গামছা, বেডিং এইসব আর কি। আর একটা কালো চামড়ার ডাফেল ব্যাগে আছে অফিসের ফাইল আর নিজের পড়াশুনোর কিছু সামগ্রী, আর বেশ কয়েকটা গল্পের বই। দাদা, একটা ফার্স্ট ক্লাস চা দিন দেখি। এই বলে দোকানের কাঁচের বয়েম খুলে একটা খাস্তা বিস্কুট তুলে নেয় রক্তিম। তারপর সেটায় কামড় মেরে ঘুরে ঘুরে চারপাশটা ভালো করে দেখে। জায়গাটা বেশ জমজমাট, যদিও এখন দিনের বেলা। রাতে এলাকার কিরূপ হয় তা সূর্যদেব পাটে গেলেই বোঝা যাবে। বিস্কুট চিবোতে চিবোতেই দোকানের বাড়িয়ে দেওয়া চাটা নেয় সে। সবজে কাঁচের গ্লাসে ফ্যাকাশে হলদে রঙের ট্যালট্যালে তরল। দেখে ভক্তি আসে না রক্তিমের, তবে কি আর করা, জেসমিন দেশে যদাচার।
তবে কাঁচের গ্লাসটা নাকের কাছে নিয়ে যেতেই এলাচের গন্ধ ভুর ভুর করে ওঠে। মনে মনে চাওয়ালার প্রশংসা করে সে জিজ্ঞেস করে, চাটা বেশ বানিয়েছে। আচ্ছা দাদা, এই জায়গাটা কতক্ষণ এমন গমগম করে? মাঝ বয়সী হলদে স্যান্ডো আর খোপ কাটা নস্যি রঙের লুঙ্গি পরা দোকানি নিজের কাজ করতে করতেই জবাব দেয়, তা প্রায় সারাদিন। তবে সন্ধ্যের পর লোকজনের আনাগোনাটা কমে যায়। ওই স্টেশনে ট্রেন আসার টাইম হলে কিছু টোটো বা রিক্সা এসে ভিড় করে ঠিকই, হ্যাঁ, কিন্তু ওই পর্যন্তই। ট্রেন বেরিয়ে গেলে চালকরা সওয়ারি নিয়ে বেরিয়ে পড়ে, আবার সব ভোঁভা। হ্যাঁ, তবে আমি থাকি এই মোটামুটি 8টা পর্যন্ত তো থাকি। আসলে এই 7:45টায় একটা লোকাল আসে। অফিস ফেরতা লোকজন একটু চাটা খায় আর কি। তারপর আমি সব গুটিয়ে বাড়ি পালাই। পরের লোকালটা রাত 10:30টায়। অতক্ষণ আর। রক্তিম একটু মাথা নেড়ে চায়ের গ্লাসে আর একবার চুমুক দিয়ে জিজ্ঞাসা করল, আর চুরি টুরি, মানে জায়গাটা নিরাপদ তো? এবার চা দোকানি হাতের কাজ থামিয়ে মুখ তুলে দেখল প্রশ্নকর্তাকে। সাদার উপর গাঢ় নীল চেক কাটা শার্ট আর ডেনিম রাঙা জিন্স পরা ছিপছিপে চেহারার রক্তিমকে আগা পাশতলা জরিপ করল ভদ্রলোক। তারপর পরিষ্কার করে কামানো দুই গালে বোধহয় কিঞ্চিত ভদ্রলোক সুলভ আভাস পেয়ে খানিক নিশ্চিন্ত হলো দোকানি। আবার নিজের কাজ করতে করতে জবাব দিল, তা এমনিতে তেমন চোর ছ্যাঁচড়ের উপদ্রব খুব একটা নেই। ওই মাঝে মধ্যে 2-1টা ছিঁচকে বদমায়েশ কিছু অপকর্ম করে বটে, তবে সেসব খুব একটা বড় কিছু নয়। এই ধরুন, কারোর গাছের কলাটা মূলোটা চুরি করলো, কিংবা কেউ সাইকেল রেখে বাজারে ঢুকলো তো ফিরে দেখলো সেটা হাওয়া, এইসব আর কি। আচ্ছা, আপনি এখানে কত বছর দোকানদারি করছেন? হ্যাঁ, তা প্রায় বছর 20 তো হবেই। আগে ওই পাশের মাঝের পাড়ার একটা রাইস মিলে কাজ করতাম, হলার চালাতাম আর কি। হ্যাঁ, তো সে মিল বন্ধ হয়ে যেতে এখন। কিন্তু মশাই, আপনি এত জমা খরচের হিসেব নিচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ, কে আপনি? আগে তো এর তল্লাটে আপনাকে দেখেছি বলে মনে পড়ে না আমার। চায়ের গ্লাসটা নামিয়ে রেখে পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে লম্বা টান দিয়ে পয়সা মেটাতে মেটাতে বলল, আমি নীলপুর থানার নতুন ওসি রক্তিম সরকার। ওর পরিচয় পাওয়া মাত্র চা দোকানি হাত জোর করে মুখে কৃত্রিম হাসি এনে বলল, স্যার, আগে বলবেন তো স্যার। এই নিন আপনার টাকাটা। রক্তিম অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, চা খেলাম, দাম নেবেন না? স্যার, আপনার থেকে দাম নিতে পারি? আরে রাখুন রাখুন, আমি মাগনায় কিছু খাই না। বলে একটা রিক্সা ধরে থানার উদ্দেশ্যে রওনা দেয় রক্তিম। বেশ অল্প বয়সে এত বড় দায়িত্বের পদে চাকরি পেয়েছে সে। তারপর আবার এত দূরেই মফস্বলে বদলি নিতেও রাজি হওয়ায় জেলা সুপারিনটেন্ডেন্ট বেশ প্রশংসা করেছিলেন। বলেছিলেন, এমন তরুণ যুবকরা যদি গ্রামে গঞ্জে গিয়ে সাধারণ মানুষের সার্ভিস দিতে উদ্যম দেখায় তবেই তো দেশটা এগোবে। রক্তিম মুখে কিছু না বলে স্রেফ ভেসেছিল, কিন্তু মনে মনে সে জানত যে আসলে তার এই ঊর্ধ্বতন অফিসার তাকে বেশ কায়দা করে গ্যাস খাওয়ানোর চেষ্টা করছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এইসব 7-5 ভাবতে ভাবতেই রিক্সাটা দাঁড়িয়ে পড়ে। ও তাকিয়ে দেখে সামনেই একটা একতলা আদ্যিকালের বাড়ি। বাইরে সাইনবোর্ডে বড় বড় করে লেখা নীলপুর থানা। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে থানার ভেতরে ঢুকে সে। নিজের পরিচয় দিতেই হুলুস তুলুস পড়ে যায়। কেউ চেয়ার এগিয়ে দিচ্ছে, কেউ জল খাবার আনাচ্ছে, কেউ টেবিল মুছে দিচ্ছে। রক্তিম লক্ষ্য করলো একটা বকাটে চেহারার লোক একটা কনস্টেবলকে কিছু বলছিল, কিন্তু ও এসে পড়ায় তার কথা অসম্পূর্ণ রয়ে যায়। বেচারা কিছুক্ষণ কাচুমাচু মুখে দাঁড়িয়ে থেকে বড়বাবুর খিদমতে হাজির কনস্টেবলটিকে আবার ডেকে কিছু একটা বলতে গেছিল বটে, কিন্তু কনস্টেবলের প্রচণ্ড ধমক খেয়ে সে এখন চলে যেতে উদ্যত হয়েছে। রক্তিম হাত দেখিয়ে বলল, শুনছেন শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, এদিকে আসুন তো। সারা থানা এতক্ষণ যে মানুষটিকে ঘিরে খলবল করছিল
সেই ডেকে পাঠানোয় লোকটি গদগদ হয়ে এগিয়ে এসে বলল, হুজুর আমায় ডাকছেন? হ্যাঁ, কে আপনি? কি চাই? লোকটি প্রায় কাঁদো কাঁদো গলায় বলে উঠল, হুজুর আমার বন্ধুরি বাসান, হুজুর আমার বন্ধুরি বাসান। রক্তিম লোকটাকে ধরে পাশে বেঞ্চে বসিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার বন্ধুর? আমাকে পুরো বিষয়টা খুলে বলুন একটু দয়া করে। একজন পুলিশ অধিকারিকের থেকে এই হেন নরম ভদ্র ব্যবহারে লোকটা একেবারেই অভ্যস্ত নয়। সেরকম আপ্যায়নে প্রায় কেঁদে ফেলেই বলল, স্যার আমার নাম পেচু, ভালো নাম পঞ্চানন দাস। ও ওই যে স্টেশন রুটে রিক্সা চালাই। গতকাল আমার বন্ধু এক দোস্ত মন্টুকে নিয়ে নীলপুরের মেজোপুকুরে গেছিলাম মাছ ধরতে। সেই মাছ ধরে ভাবলাম এত মাছ কি করব, তাই রেলপাড়ের বাজারে কিছু বেশি দিই। তারপর স্যার ওখানে গিয়ে মাছ পেতে বসলাম, তখন বেশ টুপটাপ করে বৃষ্টি নেমেছে। তারপর স্যার। হ্যাঁ, তারপর থামলেন কেন বলুন। তারপর স্যার একটু একটু বাবার প্রসাদ খেয়েছিলাম আমি আর মন্টু। সেটা খেয়েই আমি একেবারে ভো হয়ে যাই। যখন জ্ঞান পেটে তখন অন্ধকার হয়ে গেছে। রেল পারের ওই খানটায় কোনো লাইট নেই স্যার। অন্ধকারে মন্টুকে দেখলাম না, ভাবলাম নেশার ঘুরে হয়তো কোথাও চলে গেছে, তাই বাড়ি ফিরে এলাম। রাতের দিকে কি মনে হতে ওর ঘরে গেলাম স্যার। ওর বাড়িটা আমার বাড়ির পাশেই। গিয়ে দেখি মন্টু তখনও বাড়ি ফেরেনি। মনটা খুব ডাকলো স্যার, তাই টর্চ নিয়ে ছুটে গেলাম ওই রেল পারে। আলো ফেলে দেখি আমরা যেখানে মাছ নিয়ে বসেছিলাম তার থেকে হাতখানিক দূরে ও কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে স্যার। এদিকে দেখি ওর মাথা ফেটে গেছে, প্রচুর রক্ত বেরিয়েছে, একেবারে একেবারে বেহুশ। সঙ্গে সঙ্গে ওরে তুলি পাজাকোলা করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলাম, কিন্তু ডাক্তাররা বললো যে এটা নাকি পুলিশ কেস, আগে থানায় জানাতে হবে স্যার। তা গতকাল রাতেই থানায় আসেননি কেন? একবার কনস্টেবলটির দিকে তাকিয়ে কাচুমাচু মুখে পেঁচু জবাব দেয়, এসেছিলাম স্যার, কিন্তু কিন্তু রক্তিম বুঝতে পারে যে কনস্টেবলটি নির্ঘাত এই সাহায্য প্রার্থীকে নরমে গরমে ভাগিয়ে দিয়েছে। এই জাতীয় ঘটনা পাড়াগাঁয়ে কেন, শহরের থানাতেও বিরল নয়। সেই কনস্টেবলের দিকে তাকাতেই খাঁকি পোশাক পরা কনস্টেবল বলে উঠল, না স্যার, এ একেবারে নেশারু স্যার। আর আর ওর ওই সাগরেদ মন্টু দাস, সেও পাক্কা নেশারু এবং জুয়ারি। দুজনের নামে প্রচুর কমপ্লেন আছে স্যার। নিঘাত নিজেরাই নেশা করে মারপিট করেছে, আর তারপর মন্টুকে ঘায়েল করে ভয়ের চোটে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছে স্যার। রক্তিম একটু বিরক্ত হয়ে বলল, সে তো বুঝলাম, কিন্তু আপনি আপনার ডিউটি করলেন না কেন? যাই হোক, ফার্দার যেন আমার থানায় এসব না হয়, বিষয়টা মাথায় রাখবেন। হ্যাঁ। কনস্টেবলটি বাধ্য ছাত্রের মতো টিপ করে মাথা নাড়ে। এবার রক্তিম পঞ্চানন ওরফে পেঁচোকে বলল, ঠিক আছে, আপনি স্বাস্থ্যকেন্দ্রে যান, আমি এক্ষুনি যাচ্ছি। সেলাম ঠুকে বেরিয়ে যায় পেঁচো। রক্তিম কনস্টেবলটিকে বলে, এই যে চলুন, জিপটা বের করুন, দেখে আসি একবার। ঘর ঘর শব্দে জিপ রওনা দেয় স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্যে। পথে গাড়ি দাঁড় করিয়ে ওই রেলপাড়ের বাজার থেকে একটা কিলো খানেকের রুই মাছ তুলে নেয় কনস্টেবলটি। এই দেখে রক্তিম জিজ্ঞেস করল, কাজে যাবার পথে আবার এসব কেন? বাড়ি ফেরার পথেই না হয় মাছটা নিতে পারতেন। কনস্টেবল 32 পাটি বার করে জবাব দেয়, স্যার, এটা আমার জন্য নয়, এটা আপনার জন্য নিলাম। নীলপুরের মাছ স্যার, এলে দেখবেন এর সামনে কচি পাঁটাও ফেল। এসব আবার কে রাঁধবে বলুন তো? কোনো মতে কোয়ার্টার আছে, তাই রক্ষে। আরে কোনো সমস্যা নেই স্যার, আরে আমি গিয়ে ও বেলা রেঁধে দিয়ে আসবো খন। গাড়ি গিয়ে পৌঁছায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে। সেখানে মামুলি জিজ্ঞাসাবাদ সেরে ডাক্তারের চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বাইরে এসে একটা সিগারেট ধরিয়ে রক্তিম বলল, বিমলবাবু, আজ না হয় আপনি সামলে দিলেন, কিন্তু কাল থেকে কি হবে? ভালো হোটেল আছে আশেপাশে? কনস্টেবল বিমল মাথা চুলকে জবাব দেয়, তা আছে স্যার, কিন্তু এই স্টেশনের কাছে বৌদির হোটেল।
তবে আপনি চিন্তা করবেন না স্যার, আমি 2-1 দিনের মধ্যেই একটা রান্নার এবং কাজের লোক জোগাড় করে দেব। চলুন স্যার, আপনাকে কোয়ার্টারে পৌঁছে দিই। না থাক বিমলবাবু, আমি হেঁটেই চলে যাব। আপনি যা বললেন তাতে বড় জোর মিনিট 10 হাঁটা পথ হবে, তাই না? তা হবে স্যার, কিন্তু গাড়ি থাকতে আপনি হেঁটে... হ্যাঁ হ্যাঁ, ও কোনো ব্যাপার না। দিন, মাছটা আমায় দিয়ে আপনি বেরিয়ে পড়ুন, যান। কনস্টেবলটি তাদের ওসিকে আরেকবার কোয়ার্টারের পথটা ভালো করে বুঝিয়ে নিয়ে মাছটা ধরিয়ে থানার জিপ নিয়ে চলে যায়। এক হাতেই ঢাউস মাছটা, আর এক হাতে কাঁধের ব্যাগটা নিয়ে গ্রামের ইট বেছানো পথ ধরে কনস্টেবল বর্ণিত পথে এগিয়ে চলে রক্তিম। বেলা হয়েছে, আকাশ কালো করে আছে। বর্ষার দিন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। দূরের ক্ষেতে কিছু চাষিকে কাজ করতে দেখতে পায় সে, তবে তারা ঠিক কি করছে তা এত দূর থেকে ঠাহর হল না। রাস্তাটা বেশ নির্জন। মিনিট 5 হাঁটার পরেও এই রাস্তার একটি লোকও দেখা পায়নি সে। ঝুপ করে বৃষ্টি নামলে কোথায় মাথা গুঁজবে তার হদিশ নেই। তবে কেন জানি না, ওর ক্রমে মনে হতে লাগলো কেউ যেন ওর পিছন পিছন আসছে। আরো মিনিট খানিক এগোনোর পর থমকে দাঁড়ায় রক্তিম। পেছনে ঘাড় ঘোরাতেই দেখল একটা দশাসই চেহারার মহিলা, লাল শাড়ির আঁচল মাথায় ঘোমটার মতো করে দিয়ে দাঁড়িয়ে পড়েছে ওর থেকে হাতখানেক দূরে। রক্তিম থমকে দাঁড়ানোয় সে যেন বেশ ঘাবড়ে গেছে। গলা খাঁকড়িয়ে রক্তিম জিজ্ঞেস করল, কে আপনি? আর আমার পিছন পিছন আসছেন কেন? মহিলা কোনো জবাব দেয় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এমন সময় টুপটাপ করে বৃষ্টি নামল। রক্তিম বিরক্ত হয়ে একটা বড় গাছের তলায় সরে এসে বলল, কি হলো, জবাব দিন। আগে বাবু, আপনার কি কাজের লোক লাগবে? কেমন যেন ফ্যাঁস ফ্যাঁসে গলায় জবাব দেয় মহিলা। তা তা লাগবে, কিন্তু আপনি কে? আপনি করবেন কাজ? কোথায় থাকেন? কি নাম আপনার? তারপর অনেকগুলো প্রশ্ন করে ক্ষান্ত হয় রক্তিম। মহিলা বাকি কোনো প্রশ্নের উত্তর দেয় না, স্রেফ ছোট্ট করে জবাব দেয়, আমার নাম মালতী। রাত বিশেষ হয়নি, তবে গ্রামীণ পরিবেশে অল্প সন্ধে হলেই বেশ গভীর অমানিসা টাইপের অনুভূতি হয়। তার উপরই দুপুর থেকে টুপটাপ করে বৃষ্টি পড়ে চলেছে। একটা সুন্দর শীতল আমেজ। এই অচেনা পরিবেশে পরিবার পরিজনের থেকে দূরে একটা রোমাঞ্চকর আবহাওয়া তৈরি হয়েছে। তার সাথে মানিক জোড় হয়ে উঠেছে এই সরকারি কোয়ার্টার। কোন ব্রিটিশ আমলের সরকারি দপ্তর ছিল কে জানে। ইয়া মোটা মোটা দেওয়াল, বারান্দায় মোটা মোটা গম্বুজ। ঘরের স্ট্রাকচারটাই এমন যে ঠিক করে মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কল ড্রপ হচ্ছে। কথা বলতে বলতে প্রায় বারান্দায় বের হতে হচ্ছে। এল শেপের বাড়িটাতে সর্বসাকুল্যে 3টি ঘর। একেবারে দক্ষিণেরটা বসার ও কাজ করার, মাঝেরটা শোয়ার, আর উত্তরেরটা তালাবন্ধ। বসার জন্য বরাদ্দ ঘরটার পাশে রান্নাঘর। আর এই পুরো বাড়ির বাইরে কম্পাউন্ডের একেবারে পশ্চিমে বাথরুম। কাজেই এই ভরা বর্ষায় বাথরুম যেতে গেলে ছাতা ব্যবহার করতে হবে। এছাড়া এই তালাবন্ধ ঘরটা শুরু থেকে একেবারে রান্নাঘর পর্যন্ত একটা প্রশস্ত বারান্দা রয়েছে। সেখানে দাঁড়িয়ে দিব্যি বৃষ্টি উপভোগ করা যায়। বারান্দার বাইরে কম্পাউন্ডটা বুনো ঘাস আর হাঁটু ছুঁই আগাছায় ভরা। সাপখোপের বাসা বাঁধার আদর্শ স্থল। আর তার মাঝখান দিয়ে একটা অংশ পরিষ্কার করে বাথরুম পর্যন্ত যাওয়ায় প্রায় 20-30 পা মতো জায়গা আলপথের মতো করে তোলা হয়েছে। রক্তিম ঠিক করেছে কালকেই একটা লোক লাগিয়ে কম্পাউন্ডের জঙ্গল সাফ করতে হবে। সেরকম হলে কিছু ছোটোখাটো ফুলের গাছ টাছও লাগানো যেতে পারে, কিন্তু তার বেশি নয়। বাড়িটার পেছনে একটা কচুরিপানায় ঢাকা পুকুরের খানিকটা অংশ এগিয়ে এসেছে। মালতী বলছিল ওটার নাম নাকি মেজো পুকুর। মালতীর কথা মনে হতেই রক্তিমের মনের খচখচনিটা আবার বেড়ে গেল। একটা অচেনা অজানা জায়গায় মন একজন অপরিচিতাকে কাজে রেখে ও ঠিক করল তো? কে জানে এই নিয়ে আবার কোনো সমস্যায় পড়তে না হয়।
জামা কাপড় গোছাতে গোছাতেই হাঁক পাড়ে সে। দিদি, ও মালতী দি, শুনছেন? আরে ও মালতী দি, একবার এদিকে আসুন তো। দাদাবাবু ডাকছেন? পেছন থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে স্বর শুনে ফিরে তাকায় রক্তিম। বারান্দার আলো দুটো দুই কোণে, ফলত মাঝখানে একটা অপ্রত্যাশিত অন্ধকার যেন ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। সেই আধো অন্ধকারে ঘোমটার আড়ালে মহিলার মুখটা অদেখায় থেকে যায়। তবু মনে মনে মহিলার মুখটা কল্পনা করে নিয়ে রক্তিম জিজ্ঞেস করল, আচ্ছা দিদি, আপনার বাড়িতে আর কে কে আছে? আর তখন বললেন আপনার কাজ চাই, তাই আগু পিছু না ভেবে আপনাকে কাজে বহাল করে নিলাম, কিন্তু আপনার পরিবারের লোকেরা আবার কিছু মনে করবেন না তো? মানে আমি বলতে চাইছি যে ওরা আবার রাগারাগি, আসলে আমি তো শহুরে মানুষ, তাই গ্রামের রীতিনীতি ঠিক জানি না। মহিলা ঘাড় নেড়ে জবাব দেয়, না হুজুর, ওরা কিছু মনে করবেন না। আপনার বেশভূষা দেখে তো সধবাই মনে হচ্ছে। তা আপনার স্বামী আবার? না হুজুর, ওর থেকে বাঁচতেই তো এইখানে এসে আশ্রয় নিলুম। কাকুতির স্বরে আরজি জানায় দশাসই চেহারার মহিলা। ওর থেকে বাঁচতে মানে ঠিক বুঝলাম না। আসলে হুজুর, ওর কাজকর্ম কিছুই নেই, সারাদিন এখানে ওখানে চরসচন্ডু খেয়ে পড়ে থাকে। কাঠ বেকার যাকে বলে। দিয়েছিল, গ্রামের অনেকেই কাজ জোগাড় করে দিয়েছিল, কিন্তু বাবুর নেশা থেকে মন সরলে তবে তো অন্য কোথাও কাজে সময় পাবে। দুবেলা দুমুঠো ভাত পর্যন্ত দিউনি হুজুর, তাই তো কাজের সন্ধানে বেরোতে হলো আমাকে। তা আপনার বাড়িটা যেন কোন দিকে বললেন? আগে হুজুর নীলপুরের পশ্চিমে, মানে এই কোয়ার্টারের উল্টো দিকে, একেবারে গায়ের শেষ প্রান্তে। তাহলে অন্তত আপনার বাড়ির লোক প্রয়োজনে অপ্রয়োজনে আপনাকে হাতের কাছে পেত। আগে হুজুর সে চেষ্টা আগেও করেছি, কিন্তু আমার স্বামী কাজের বাড়িতে গিয়ে নেশা করে হল্লা করে, কেলেঙ্কারি বাঁধায়, তাই কেউ আর আমাকে কাজ দিতে চায় না সাহেব। স্বাস্থ্যকেন্দ্রের ওখানে শুনলাম আপনার নাকি একটা কাজের দরকার, তাই চলে এলুম। আপনি তো হুজুর পুলিশ, আশা করি আমার বর আপনার বাড়িতে আসার সাহস পাবে না। হাতের কাজ থামিয়ে গাল চুলকে রক্তিম বলে, তাহলে এক কাজ করুন না দিদি, আপনি আপনার বরকে কাল একবার থানায় আসতে বলুন, আমি ওকে বুঝিয়ে বলবো না হয়। না হুজুর, কাল তো আসতে পারবে না। কেমন যেন ঘাবড়ে গিয়ে দ্রুত জবাব দেয় ঘুমটা টানা মালতী। কেন কাল আসতে পারবে না কেন? আসলে আসলে হুজুর মানে ওই আরে আমতা আমতা করছেন কেন? আপনার যা বলার আছে খোলাখুলি বলতে পারেন, দ্বিধা করবেন না। আগে হুজুর মহিলা কিছু একটা জবাব দিতে যাবে, কিন্তু এমন সময় বাড়ির বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে। স্যার আসবো? ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই কনস্টেবল বিমল এগিয়ে এলো। আরে আসুন আসুন বিমলবাবু আসুন। নিজের অর্ধতন কর্মচারীটিকে সাদরে অভ্যর্থনা জানিয়ে ঘরে নিয়ে আসে সে। বাড়িতে ঢুকতে ঢুকতেই বিমল হেসে বলল, স্যার হাতের কাজ মিটিয়ে চলে এলাম আপনার জন্য মাছ রাঁধতে। থ্যাংক ইউ বিমলবাবু, কিন্তু আপনি আবার এই বৃষ্টি মাথায় করে এতটা পথ আসতে গেলেন কেন? বাইরে ক্রমবর্ধমান বৃষ্টির দিকে তাকিয়ে বলে রক্তিম, কি যে বলেন স্যার, আপনাকে নিজের হাতে রেঁধে খাওয়াতে পারা তো আমার সৌভাগ্য। এই সুযোগ কেউ হাতছাড়া করে? হাত কচলাতে কচলাতে জবাব দেয় কনস্টেবল বিমল রক্ষিত। আহা, সেসব ঠিক আছে, কিন্তু বিমলবাবু আপনার তো পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, এতক্ষণ ডিউটি করার পর আপনি কোথায় তাদের সাথে একটু সময় কাটাবেন তা না? আপনি চলে এলেন আমায় মাছ খাওয়াতে। না না বিমলবাবু, আপনার ভারী অন্যায় হয়েছে। আরে ছাড়ুন তো স্যার, বাড়িতে গেলেই তো সেই কাঁই কাঁই কিচ কিচ, এটা নেই ওটা লাগবে, সেটা চাই ওটা নেই। তারপর সজোরে হেসে কনস্টেবল বিমল বলে, স্যার কিছু মনে করবেন না, আপনিও বিয়ে করুন স্যার, টের পাবেন কেন আমি পালিয়ে এসেছি। পালিয়ে আসা শব্দটার উপর একটু জোর দিয়ে আবার হেসে নিজের মস্করায় নিজেই বেশ আমোদ অনুভব করে বিমল রক্ষিত। তারপর হাসি থামিয়ে বলল, চলুন স্যার, রান্নাঘরে গিয়ে মাছটাকে সাইজ করে ফেলি।
তারপর রেঁধে বেড়ে আপনাকে খাইয়ে তবে বাড়ি ফিরবো। কিন্তু আপনার এই শেফ হওয়ার ইচ্ছেটা যে আজ পূরণ হবে না বিমলবাবু। কেন কেন এরকম কেন বলছেন স্যার? আজ একজন কাজের মহিলা জুটিয়েছি, রাদার বলতে পারেন জুটে গেছে। সেই সব রান্না বান্না করে রেখেছে। আফসোসের সুরে বলে রক্তিম। বলেন কি স্যার, আপনি তো ভাগ্যবান। হ্যাঁ, এরই মধ্যে কাজের লোক জুটিয়ে ফেলেছেন। তা কে সে? কই ডাকুন তো দেখি, একটু দেখে যাই সেই মহাত্মাকে যে নিজে থেকে এসে আপনার বাড়িতে কাজ নিয়েছে। হ্যাঁ, আমাদের বাড়িতে তো স্যার কাজের লোক একবার গেলে দিনের পর দিন আর তার দেখাই মেলে না। ডাকছি বলে গলা চড়ায় রক্তিম। ডাকছি। মালতীদীপ, ও মালতীদীপ, শুনছেন? একবার এদিকে আসুন না। কিন্তু মালতীর কোনো সাড়া মেলে না। রক্তিম আরও বার কয়েক হাঁক পাড়ে, কিন্তু কোনো লাভ হয় না। কি স্যার, পালালো নাকি? সত্যিই তো। গেল কোথায় মহিলা? দাঁড়ান তো দেখি একবার। এই বলে উঠে পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল রক্তিম। বেশ প্রশস্ত রান্নাঘর, বিলকুল ফাঁকা, কেউ কোথাও নেই। শুধু সারা ঘর জুড়ে একটা বোটকা আষ্টে গন্ধ মহম করছে। এই গন্ধটা দুপুর থেকেই নাকে আসছে রক্তিমের, কিন্তু ও তেমন আমল দেয়নি। কিন্তু এই ঘরে যেন গন্ধের প্রাবল্য চতুর্গুণ বেশি। কটু গন্ধে গা গুলিয়ে বমি উঠে আসার জোগাড়। কি স্যার, ভেগেছে? বিমলবাবুর কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে রক্তিম দেখে ভদ্রলোক 32 বাটি বের করে হাসছে। সে একটু অবাক হওয়ার ভঙ্গিতেই বলে, কোথায় গেল বলুন তো? দেখি স্যার, দেখি কেমন রান্না করেছে। এই বলে রান্নাঘরে ঢুকতে যেতেই 2 আঙুলে নাক টিপে ধরে ছিটকে বেরিয়ে আসে বিমল রক্ষিত। নাকে সুরেই বলে, বাবা কি মোটকা গন্ধ, বাপরে! এ কিসের গন্ধ স্যার? মনে হয় ঘরের মধ্যেই মাছ কেটেছিল। রান্নাঘরটাই তো জানলা নেই বড়, তাই বোধহয় গন্ধটা রয়ে গেছে। এখানে স্টেশন চত্বরে কোনো দোকানে রুম ফ্রেশনার পাওয়া যায় বিমলবাবু? তাহলে কালকেই বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ স্যার, তা পাওয়া যাবে। উফ, এতক্ষণে গন্ধটা সয়েছে। স্যার সরুন দেখি একটু মহিলাটি কেমন রেঁধেছে। বলে রান্নাঘরে ঢুকে ঝুড়ি চাপা দেওয়া মাছের বাটি দেখে বিমল রক্ষিত বলে, বাহ, দেখে তো বেশ খাসা মনে হচ্ছে স্যার। কিন্তু মহিলাটি গেল কোথায়? সেটাই তো ভাবছি। তা বিমলবাবু, আপনিও আমার সাথে খেয়ে যান না রাতের খাবারটা। না না স্যার, সে কি একটা বলতে গিয়ে থমকে যায় কনস্টেবল রক্ষিত। মাছের বাটিটা ভালো করে দেখে নিয়ে আবার বলে, স্যার এই মাছের মাথাটা কই? ওই অত বড় মাথা। এইবার বুঝেছি স্যার, নিঘাত মাথাটা সরিয়ে বাড়ির লোকেদেরকে খাওয়াতে গেছে। হ্যাঁ, মাছও তো 2-1 পিস কম বলেই মনে হচ্ছে। স্যার আমি কিন্তু বলে রাখছি, এই মহিলার হাত টান আছে। রাতে ওই মহিলা ফিরে এলে স্যার আপনার ঘরে বেশি ঢুকতে দেবেন না স্যার। রাতে ঘর ভালো করে ভিতর থেকে এঁটে রাখবেন, আর কাল সকালেই বেটাকে বিদায় করবেন। কে না কে। রক্তিম হেসে ওঠে। আরে ঠিক আছে বিমলবাবু, আপনি অত রেগে যাচ্ছেন কেন? গরিব মানুষ, তাই হয়তো মাছ দেখে ছেলে পুলেদের খাওয়াতে স্বাদ হয়েছে। ছাড়ুন তো, বাদ দিন। না না স্যার, আপনি বিষয়টাকে যতটা খাটো করে দেখছেন ততটা কিন্তু ছোট নয় বিষয়টা। আরে নিতেই পারতো, কিন্তু তা বলে নেবে না। হ্যাঁ, আর এইভাবে দুম করে কাউকে না জানিয়ে। বিমল রক্ষিতের রাগ কমছে না দেখে রক্তিমুর কাঁধে হাত রেখে বলে, আহ বিমলবাবু, বাদ দিন না ওসব কথা। চলুন, বসবেন, চলুন। কিন্তু কনস্টেবল রক্ষিত আর বসে না। ছাতা খুলতে খুলতেই বলল, না না স্যার, আর বসবো না। এদিকে বৃষ্টির বেগ বাড়ছে আবার। আমি এবার আসি স্যার। তাছাড়া যে কারণে এলাম সেটাই যখন হচ্ছে না, তখন আর। রক্তিমকে বিদায় জানিয়ে ছাতা খুলে রাস্তায় নেমে পড়ে বিমল। বারান্দার হলদে বাল্বের আলোয় বাইরের বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো চকমক করে ঝরে পড়ছে।
রান্নাঘর থেকে ভেসে আসছে একটা আষ্টি বোটকা গন্ধ। রাত বাড়ছে, বৃষ্টির বেগও বাড়ছে। নীলপুরের এই স্টাফ কোয়ার্টারের বারান্দায় দাঁড়িয়ে সহকর্মীর চলে যাওয়া দেখতে থাকে এ তল্লাটের নতুন ওসি রক্তিম সরকার। রাত কত হয়েছে কে জানে, হঠাৎ অদ্ভুত একটা শব্দে ঘুম ভেঙে যায় রক্তিমের। ও আদ্যপান্ত শহুরে ছেলে, জন্ম ও বেড়ে ওঠা পুরোটাই শহরে। খাস বালিগঞ্জ মেইন রোডের উপরেই ওর বাবার পৈতৃক বাড়ি। কাজে গাড়ি ঘোড়ার প্যাপও শোনার অভ্যাস তার আছে। গ্রামের এই শান্ত স্নিগ্ধ পরিবেশে সকাল থেকে একটু যেন কেমন কেমন লাগছিল। তাই সামান্য শব্দেই মনটা চমকে উঠছে ওর। ঘুম ভেঙে যাওয়াতে বিছানায় শুয়ে শুয়ে দোকান খাড়া করে শব্দের উৎস বোঝার চেষ্টা করতে থাকে সে। অনেকটা মাংসের হাড় গোড় মড়মড় করে চিবিয়ে খেলে যেমন হয়, এই শব্দটাও খানিকটা সেই রকম। সজাগ হয়ে ভালো করে শব্দটা শোনার চেষ্টা করতে থাকে রক্তিম। না, ভুল হচ্ছে না। শব্দটা আসছে বন্ধ জানলার ওপার থেকেই। ও মনে মনে ভাবল, জানলার ওপারে তো সেই পুকুরটা, সেখানে এমন শব্দ করছে কে? বেশ জোরেই হচ্ছে শব্দটা। বিড়াল কুকুর ঢুকলে এত জোরে শব্দ তো হতো না। একবার পেরিয়ে দেখবে নাকি? কিন্তু এত রাতে এই অচেনা জায়গায় এমন হুট করে বেরিয়ে পড়াটা কি ঠিক হবে? দোনোমনো করতে থাকে নীলপুরের নতুন ওসি। সঙ্গে সঙ্গে কেন জানি না মালতীর কথা মাথায় আসে রক্তিমের। কনস্টেবল বিমল বাবু বেরিয়ে যাওয়ার পরপরই রান্নাঘর থেকে বাসনপত্রের শব্দ শুনে ছুটে গিয়েছিল সে। সেখানে গিয়েও দেখে মালতী আগের মতোই ওই লালচে শাড়ি পরে দরজার দিকে পিছন করে কি সব যেন করছে। মহিলাকে দেখে এক প্রকার চমকেই উঠেছিল রক্তিম। গলা খাঁকড়িয়ে রীতিমতো অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, এই যে আপনাকে এতক্ষণ ধরে ডাকাডাকি করলাম, এত খুঁজলাম, কোথাও তো দেখতে পেলাম না, আপনি কোথায় গেছিলেন? মহিলা ওর দিকে না ফিরেই নিজের চিরাচরিত ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বরে জবাব দেয়, হুজুর, আমি পিছনের পুকুরে বাসন মাজতে গেছিলাম। মহিলার কথা শুনে চমকে ওঠে রক্তিম। তার বিস্ময় নিয়ে সে আবার প্রশ্ন করে, হ্যাঁ, এই অন্ধকারে ওই পিছনের পুকুরে গেছিলেন কেন? হুজুর, কুয়ার বালতির দড়িটা বোধহয় পুরনো হয়ে গেছে না, জল তুলতে গিয়ে বালতি সমেত ছিঁড়ে পড়ে গেল ভেতরে, আর জল তুলতেই পারিনি। এটো বাসনগুলো পড়েছিল তাই আর কি। রক্তিম মনে মনে ভাবে, কি অদ্ভুত মহিলা রে বাবা, প্রাণে ভয় ডর নেই নাকি? একটু থেমে আবার জিজ্ঞেস করলো, এ কি অদ্ভুত মহিলা রে বাবা, প্রাণের ভয় ডর নেই নাকি? ওদিকে গেছিলেন যে, সাথে আলো নিয়েছিলেন? না সাহেব, আমার আলোর দরকার নেই। আপনার ভয় করলো না? এই প্রশ্নে মহিলা খিলখিলিয়ে হেসে উঠল। সে যেন ভারী মজা পেয়েছে কথাটা শুনে। রক্তিম আবার প্রশ্ন করল, এ কি, কি হলো, হাসছেন যে? আপনার ভয় করলো না? না সাহেব, আমার ভয় ডর নেই। কিসের ভয় পাবো? উল্টে আমাকে সবাই ভয় করে। আপনাকে সবাই ভয় পায় মানে? ঠিক বুঝলাম না, আপনাকে সবাই ভয় পায় কেন? অবাক হয়ে প্রশ্ন করে রক্তিম। ওই যে কাজ চাই, খেতে চাই। আমার যে খুব খিদে হুজুর। মহিলার কণ্ঠস্বরে কি যেন একটা ছিল। কথাটা ভালো লাগলো না রক্তিমের। একজন গরিব মানুষের মুখ থেকে খাবারের জন্য এমন আকুল প্রার্থনা এর আগে শোনেনি সে। মনটা খারাপ হয়ে গিয়েছিল। ওর মতো শহুরে মানুষ গ্রামের হতদরিদ্র গরিব গুরবদের এই কাতর অনুনয় সহজে মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক। আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে এলো সে। রাতে খাওয়া দাওয়ার পর আর মোটে একবারই মহিলার সঙ্গে কথা হয়েছিল। খাওয়ার সময় মাছের মাথার কথাটা মনে পড়ে গেছিল রক্তিমের, তাই আকারে ইঙ্গিতেও বলল, মালতীদি,
একটা কথা বলছি, কিছু মনে করবেন না। মাছের মাথাটা বুঝি আপনি ছেলে মেয়েদের দিয়ে এসেছেন? তেমন হলে কাল থেকে আমি ওদের জন্য না হয় একটা করে মাছ নিয়ে আসবো, কি বলেন? ওর কথা শুনে মহিলা আড়ষ্ট স্বরে বলে, না হুজুর, আমি নিইনি। মাছ কাটার সময় একটা হতচ্ছাড়া বিড়াল এসে কেড়ে নিয়ে চলে গেল মাছের মাথাটা। ভেটাকে বাগে আনতে পারলে না, আমার হাত থেকে ছো মেরে নিয়ে চলে গেলে, না হলে মজা দেখাতুম হুলোটাকে। মহিলার কথাগুলোর মধ্যে কেমন যেন একটা রাগ, ঘৃণা আর প্রতিশোধের আভাস ছিল। তবে সেটারও বিশেষ পাত্তা দেয়নি রক্তিম। কেবল মনে মনে ভাবছিল গরিব মানুষ, ঠিক করে বহুদিন মাছ টাছ খায়নি, আর সেই কারণেই হয়তো বিড়ালের মাছের মাথা কেড়ে নেওয়ায় দারুণ রেগে গেছে মহিলা। আর কথা বাড়ায়নি সে। খাওয়া দাওয়া শেষে হাত মুখ ধুয়ে আলো নিভিয়ে শুয়ে পড়েছিল। মহিলাকে আজ রাতটা বসার ঘরেই শুতে বলেছে। ঠিক করেছে কাল না হয় ওই বন্ধ ঘরের দরজাটা খুলিয়ে মালতীর একটা থাকার বন্দোবস্ত করে দেবে। বর্ষা মুখর রাতে ভরপেট গরম ভাত আর মাছের ঝোল খেয়ে ঘুম আসতে বিশেষ অসুবিধা হয়নি। সম্ভবত ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার কারণেই এই অচেনা জায়গাতেও ঠিকঠাক ঘুম চলে এসেছিল। কিন্তু এই বিষম শব্দে সেই ঘুমের ঘোর কেটে গেছে রক্তিমের। কটকট মরমর করে এক নাগাড়ে হয়ে চলেছে শব্দটা। এভাবে কাহাতুক এই রহস্য সহ্য করা যায়? যতই অচেনা জায়গা হোক, সে তো পেশায় একজন পুলিশ কর্মী, তাই এইরকম ভয় পাওয়া তার মানায় না। বিছানা থেকে নেমে একটা ছাতা আর টর্চ নিয়ে দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসে রক্তিম। বারান্দার আলো জ্বালায় না সে, পাছেই শব্দ সৃষ্টিকারী উজবুক সতর্ক হয়ে পালিয়ে না যায়, সেই জন্য আর আলো জ্বালল না। আলো জ্বাললে এই শব্দের রহস্য আর জানা যাবে না। টর্চের আলো ফেলে ধীরে ধীরে সন্তর্পণে বারান্দা টপকে রান্নাঘরের দিকে এগিয়ে চলে। হঠাৎ কি মনে হতে বসার ঘরের দরজাটা সামান্য ফাঁক করে দেখে রক্তিম। ঘরে মহিলা নেই। এবার ওর মনটা খুঁতখুত করতে আরম্ভ করেছে। রক্তিম মনে মনে ভাবল, এই মহিলা তো ভারী অদ্ভুত। এই রাতের আঁধারে বৃষ্টির মধ্যে গেল কোথায়? বাথরুম গেলেও তো আলো জ্বেলে যেত, সেদিকেও ঘুরঘুরটি অন্ধকার। মহা চালাতনে পড়া গেল তো দেখছি। না, বিমলবাবুর কথাটাই রাখতে হবে। কাল সকালেই একে তাড়াতে হবে। কাউকে কিছু না জানিয়ে হুটপাট করে কোথাও উধাও হয়ে যাচ্ছে, কোথা থেকে আবার ফিরে আসছে। ঠিক ভুল কিছু হয়ে গেল তো চাকরি নিয়ে টানাটানি পড়বে শেষকালে। দরজাটা আবার ভেজিয়ে দিয়ে রান্নাঘরের দরজাটা খুলে দেখে নেয় সে। না, মহিলা এখানেও নেই। এবার বেশ দুশ্চিন্তা হতে শুরু করলো। এই ছিটকগ্রস্ত অদ্ভুত মহিলা আবার পেছনের পুকুর পাড়ে যায়নি তো? কিন্তু কেন যাবে? এত রাতে তো আর বাসন মাজার ব্যাপার নেই, তা তো ইতিমধ্যেই হয়ে গেছে। আর না হলেই বা সেটা তো সকালেও মাজা সম্ভব। দেরি করে না রক্তিম, টর্চের আলোর ভরসা করে পেছনের পুকুরের দিকে এগিয়ে যায়। জায়গাটা ভীষণ রকম অন্ধকারের দুর্গম। জায়গায় জায়গায় আগাছার জঙ্গল। বর্ষার জল পেয়ে সেই জঙ্গলি গাছগাছালি সতেজ ও সবল হয়ে উঠেছে। উত্তেজনায় বের হওয়ার সময় পরে থাকা হাফ হাতা টি শার্ট আর বারমুন্ডা পরেই বেরিয়ে এসেছে। এই অনাকাঙ্ক্ষিত আগাছার ডালের বাধা অতিক্রম করতে গিয়ে ঘষা লেগে হাত পা কেটে ছড়ে যাচ্ছে, কিন্তু মুখে টু শব্দটি করছে না রক্তিম। শব্দটা যেন নিশির ডাকের মতো ওকে হাতছানি দিয়ে ডাকছে। আর মন্ত্রমুগ্ধের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পথভ্রষ্ট পথিকের ন্যায় সব বাধা তুচ্ছ করে সেই দিকে এগিয়ে চলেছে সে। এই শব্দ কিসের? এমন আধার রাতে বৃষ্টি মাথায় করে কোন নিশাচর এমন শব্দ সৃষ্টি করছে? এই রহস্যময় মহিলাই বা কোথায়? এইসবের পেছনে কি সেই? এই সব প্রশ্নের উত্তর তাকে জানতেই হবে।
তাই কোনো দিকে না তাকিয়ে শব্দ লক্ষ্য করে এগোচ্ছিল নীলপুরের সদ্য বাহারপ্রাপ্ত নতুন ওসি রক্তিম সরকার। রক্তিম যতই এগোচ্ছিল ততই যেন শব্দের তীব্রতা বেড়ে যাচ্ছে। রক্তিম বুঝতে পারছিল যে সে ঠিক দিকেই এগোচ্ছে। সেই বোটকা, সেই আষ্টি গন্ধটা আবার নাকে এসে আঘাত আনতে শুরু করেছে। এগোতে এগোতে একসময় সব বাধা অতিক্রম করে বাড়ির পেছনে এসে হাজির হলো সে। বড় বড় গাছপালা আর আগাছায় ঢাকা একটা পরিত্যক্ত অঞ্চল। রাতের আঁধারে এই জায়গায় এলে যে কোনো দুর্বল ব্যক্তির হৃদস্পন্দন আপনি আপ বেড়ে যায়। কিন্তু রক্তিম সেরকম নরম মনের নয়, ভয় ডর ওর তেমন একটা নেই। এপাশে আসার আগেই টর্চের আলোটা নিভিয়ে ছাতাটা বন্ধ করে নিয়েছে সে, পাছে শব্দ সৃষ্টিকারীর নজরে পড়ে যায়। নিশুতি রাতেই জনহীন পুকুর পাড়ে একটা মোটা গাছের আড়ালে দাঁড়িয়ে চতুর্দিকে খেয়াল করার চেষ্টা করল রক্তিম। না, অন্ধকার এতটাই মিশকালো যে কিছুই ঠাহর করা যায় না। বর্ষার রাত, তাই চাঁদের আলোর প্রত্যাশা করা যায় না। এতক্ষণ তবু টর্চের আলোটা ছিল। এখন সে একেবারে কানার মতো দাঁড়িয়ে আছে। বৃষ্টির বেগ ততটা নয়, কিন্তু গাছে ভরা পাতা থেকে ঝুপঝুপ করে জল পড়ছে মাঝে মাঝে। এই অল্প কিছুক্ষণের মধ্যেই রীতিমতো ভিজে গেছে সে। আরো কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার পর অন্ধকারে চোখ শুয়ে যেতে নিজের ঘরের বন্ধ জানলাটা ঠাহর করতে পারল সে। ওই তো বন্ধ জানলার ফাঁক দিয়ে নীলচে নাইট বাল্বের ক্ষীণ আলো দেখা যাচ্ছে। শব্দটা জানলার কাছেই হচ্ছিল। এদিক ওদিকে দেখে নিয়ে টুক করে জানলার কাছাকাছি একটা ঝাঁকড়া গাছের নিচে নিজেকে আড়াল করে সরে দাঁড়ালো রক্তিম। শব্দটা আসছে এইখান থেকে, ভীষণ কাছ থেকে। কিন্তু কোথায় কে? মানুষ তো দূরস্থ, কাছে পিঠে কোনো বিড়াল, কুকুর বা অন্য কোনো জনপ্রাণীর নাড়াচাড়া পর্যন্ত দেখা যাচ্ছে না। গাছের তলায় দাঁড়িয়ে চতুর্দিকে দেখতে দেখতে এইসব ভাবছিল রক্তিম। এমন সময় উপর থেকে জলের মতো অথচ চটচটে কি যেন প্রথমে ওর মাথায়, তারপর কপাল গড়িয়ে নিচে পড়ল। জিনিসটা কি দেখার জন্য নিজের শরীর আড়াল করে টর্চ জ্বালে সে। টর্চের হলদে আলোয় হাতে লাগা চটচটে তরলটা দেখে চমকে ওঠে রক্তিম। এই যে রক্ত, কালচে গরম তাজা রক্ত। এক মুহূর্ত দেরি হয় না, সেখান থেকে সরে গিয়ে শটান গাছের উপরে টর্চের আলো ফেলে রক্তিম। একটা বিভৎস নারকীয় দৃশ্য দেখে চমকে ওঠে ও দেখে ওর থেকে আন্দাজ হাত পাঁচ সাথে উপরে গাছের উপরে একটা শক্তপোক্ত ডালে দুপা ঝুলিয়ে বসে আছে সেই দশাশই চেহারার কালো কুৎসিত মহিলা। তার মাথা থেকে ঘোমটা খসে পড়েছে। মহিলার মুখের জায়গায় একটা গলিত বিকৃত চুলহীন মাথা। সে মাথার দু চোখকে যেন খুবলে নিয়েছে, জায়গায় জায়গায় মাংস দিয়ে করটি দেখা যাচ্ছে। এই বিকৃত চেহারার অবয়ব এক হাতে ধরে আছে একটা আত খাওয়া মাছের মাথা, আর তার আর এক হাতে একটা বিড়ালের আত খাওয়া দেহ। দেহটার মাথা থেকে বুক অবধি নেই। সম্ভবত সেই না থাকা দেহাংশ এই নারী মূর্তির মুখের ভেতর, আর সেখান থেকে ঝরে পড়ছে লালা রক্ত মাংস। আর সেই বিড়ালের দেহ পরম আশ্লেষে চিবোচ্ছে সেই অশরীরী প্রেতাত্মা। আর তার মুখের ভেতর থেকে শব্দের ঢেউ উঠছে মড় 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 মড়। টর্চের আলো পড়ায় নারী মূর্তি খাওয়া থামিয়ে তাকিয়ে রয়েছে রক্তিমের দিকে। তার সে খুবলানো অতি কঠোরের ভয়ানক চাউনি বড় বিভৎস নারকীয় ভৌতিক, যেন সেটা কোনো চোখ নয়, আগুনের ভাঁটা। এবার মুখ ভর্তি মাংস নিয়ে জড়ানো ফ্যাস ফ্যাসে গলায় গাছের উপর থেকে সে বলে উঠল, আমার এই কারণেই সবাই ভয় পায় হুজুর। আমার
যে বড় খিদে হুজুর, বড় খিদে, বড় খিদে। কথাটা বলেই খিলখিলিয়ে হেসে উঠল সেই ভৌতিক অবয়ব। হাসির দমকের সাথে ওর মুখ থেকে ছিটকে বেরিয়ে আসছে রক্ত, মাংস, হাড়গোড়। তার সেসবে ভ্রুক্ষেপ নেই। সে ওই পৈশাচিক হাসি হাসতে হাসতেই বলে চলেছে এক নাগাড়ে, হুজুর, আমার যে বড় খিদে হুজুর, আমার যে বড় খিদে হুজুর, বড় খিদে। হুজুর, হুজুর, আমার যে বড় খিদে হুজুর, বড় বড় খিদে, বড় খিদে। রক্তিমার সহ্য করতে পারে না। একটা প্রবল আতঙ্কে তীব্র চিৎকার করে মুখ থুবড়ে পড়ল অন্ধকারময় সেই আগাছার জঙ্গলে। এতক্ষণ শুনছিলেন অনির্বাণ ভট্টাচার্যের কলমে বাদলা রাতের বিপদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।